একটা খারাপ হবে। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে 2 মেয়রকে সতর্ক করলেন টেলিযোগাযোগ মন্ত্রী। ধর্মঘটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি। ধর্ষণকে সামাজিক ব্যাধি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রচারে প্রাদুর্ভাব বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। আইনের পাশাপাশি ধর্ষণ রোধে জনসচেতনতার প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭০তম বুনিয়াদী কোর্সের ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য। সরকারি বিভিন্ন দপ্তরে প্রজাতন্ত্রের নবনিযুক্ত গেজেটেড কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী বুনিয়াদী প্রশিক্ষণ নিতে হয়। আগে 4 মাস হলেও এখন 6 মাস ধরে চলে এই প্রশিক্ষণ কার্যক্রম। সরকারি এই প্রক্রিয়ায় এবছরও প্রশিক্ষণ সম্পন্ন করলেন 663 জন নবীন কর্মকর্তা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭০তম বুনিয়াদী কোর্সের সমাপনীতে অংশ নেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস নামে এমন একটি প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য হতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে, এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক। সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সবথেকে বড় দায়িত্ব। এ সময় সরকার প্রধান বলেন, ধর্ষণ সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার ও নিয়ন্ত্রণে আইনের কার্যকারিতার পাশাপাশি জনসচেতনতাও জরুরি। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে। সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান শেখ হাসিনা। মানুষের ন্যায় বিচার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1600 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,84,559 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,104 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,26,552 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,600 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,84,559 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5,608 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,780 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,99,229 জন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে পুরাতন সংগঠনের নামে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নূর রাশেদদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক অসচ্ছলতা ও নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ আনেন নতুন কমিটির নেতারা। এদিকে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে নূরকে গণমাধ্যমে বয়কটের ডাক দিয়েছে সচেতন নাগরিক সমাজ। ছাত্রদের অধিকারের কথা বলে সংগঠন তৈরি করে নোংরা রাজনীতিকরণ, আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা ও নারী কেলেঙ্কারি এমন নানা অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর ও রাশেদ খানদের বিরুদ্ধে। এসবের প্রতিবাদ করলে দেয়া হয় নানা হুমকি ধামকি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় হেনস্থা। এমন অভিযোগে নূর রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলা, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই আদর্শ থেকে তারা আজকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। গণমানুষের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে মুখের আড়ালে মুখোশ পড়ে আছে ভয়ঙ্কর কিছু সত্য। এদিকে 71 টিভি বয়কট করার ডাক দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে নুরুল হক নূরের বিরুদ্ধে মানববন্ধন করেন সচেতন সাংবাদিক সমাজ। নেতারা বলেন, এই ধরনের বয়কটের ডাক দেয়া পুরোপুরি অগণতান্ত্রিক। গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, গণমাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি যখন এই গণমাধ্যমের বিপক্ষে কথা বলেন, বয়কটের কথা বলেন, তাহলে তার অর্থ দাঁড়ায় আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললেন।
যখন আপনি ভিপি নির্বাচিত হলেন তখন আমরা সংবাদ প্রচার করলাম, তখন আমরা ভালো ছিলাম, তখন তো আমাদের বয়কট করলেন না। আপনি কি আমাদেরকে বয়কট করবেন? আমি বলছি বাংলাদেশের গণমাধ্যম যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, যারা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, তারা আপনাকে আজ থেকে বয়কট করলো। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ট্র্যাজেডি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে আইন মেনে দ্রুত ধর্ষণের আসামিদের গ্রেফতারের দাবি জানান উপাচার্য। সেই মেয়েটির যে অভিযোগ এবং যেভাবে অন্যান্য ক্ষেত্রে আইনের প্রয়োগ হচ্ছে, এই মেয়েটির ক্ষেত্রেও তাই ঘটবে, সেটি আমরা প্রত্যাশা করব। ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নির্যাতিতা ছাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের প্রথম জয়। মুশফিকের সেঞ্চুরিতেও নাজমুলের দল হারল 42 রানে। ঝোড়ো ইনিংসে ম্যাচ সেরা। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে 2 মেয়রকে সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সমন্বয়হীন এমন উদ্যোগে কেবল অর্থনীতি নয়, দাপ্তরিক কার্যক্রমে স্থবির হয়ে পড়ার শঙ্কা তার। আর প্রযুক্তিবিদরা বলছেন, কেবল অপারেটররা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ। নানা আপত্তি অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ পেতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে রোববার থেকে প্রতিদিন 3 ঘন্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। করোনা সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারা বিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এই অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের 2 শেয়ার বাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম হচ্ছে বাধাগ্রস্ত। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। কোটি কোটি টাকার কমিউনিকেশন হচ্ছে এই একটা ফাইবার অপটিক কেবল দিয়ে। টেলিভিশন বলেন কিংবা নিউজ পোর্টাল বলেন, প্রত্যেকেরই কিন্তু এই ইন্টারনেটকে বেস করে একটা বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে মাত্র এই 3 মাস সময়ের মধ্যে। এখন হঠাৎ করে এই 3 মাস পরে যদি একটা দাঁড়ানো ইন্ডাস্ট্রিকে হঠাৎ করে যদি 3 ঘন্টা ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু জিনিসটা একবার থমকে পড়বে। আর পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি অনুরোধ জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। গায়ের জোরে চাপিয়ে দিয়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা খারাপ হবে। এই মুহূর্তে যেন ইন্টারনেট এবং কেবল টেলিভিশন দুইটাই যেন সচল থাকে, বিষয়টি যেন মাননীয় মেয়র মহোদয় বিবেচনা করেন। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারনেট ও ডিশ সেবা প্রদানকারী 2টি সংগঠনের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পেঁয়াজ নষ্ট হওয়ায় চালকের আসনে এখন দেশি পেঁয়াজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বন্দর হয়ে প্রতিদিন এসি কন্টেইনারে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই। আর এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। এমন সংকটে বাজারে ভালো দাম পাচ্ছে দেশীয় পেঁয়াজ। পেঁয়াজে গজাচ্ছে গ্যাজ, পানি ঝরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে শত শত বস্তা। এসি কন্টেইনারে চট্টগ্রাম বন্দর হয়ে মিয়ানমার, পাকিস্তান, চীন সহ নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসা পেঁয়াজের এমন দুরবস্থা। এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। 50টা বিক্রি করে তাও কাস্টমার নিচ্ছে না, কারণ যারা নিতেছে তারা কানাকাটি করছে, মাল পচা মাল কন্টেইনারে আসার কারণে এগুলো তাড়াতাড়ি গ্যাস এসে নষ্ট হয়ে যায়। বিদেশি পেঁয়াজের যখন এমন নাজুক অবস্থা, তখন বাজারে হাল ধরেছে দেশীয় পেঁয়াজ। নিয়ন্ত্রণের আসনে বসায় দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়। অন্য দেশ থেকে যদি আমাদের দেশি পেঁয়াজটা খায় তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে, আমাদের দেশও উপকৃত হবে। কৃষকরা যখন আমাদের ফসল উঠে গেলে তখন যদি ইন্ডিয়ান মাল না আসে, আমাদের দেশের পেঁয়াজ দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। গত বছর দাম পাওয়ায় এবার উৎপাদন বাড়িয়েছে কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, না হলে গত বছরের মতো পেঁয়াজের দাম ঠেকতো 200 টাকায়। দেশি পেঁয়াজটা আমাদের মার্কেটে আসার কারণে বিভিন্ন মোকামে যাওয়ার কারণে বাজারটা আমরা সহনীপথে আছে। পেঁয়াজের বাজার আমার মনে হয় বেশি অ্যাগ্রেসিভ হবে না, ওই কারণে মোটামুটি এলসি গেছে। আমার যতটুকু ইনফরমেশন আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কন্টেইনারে করে আসা পেঁয়াজে গ্যাস গজানোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এই অবস্থায় দেশীয় পেঁয়াজের উপর নির্ভরতা বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। এবার প্রবাসের খবর।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফ্রান্সের প্যারিস সহ 9টি শহরে শনিবার থেকে রাতভর থাকবে কারফিউ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার রাতে এই ঘোষণা দেন। সরকারি এ সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার ঢেউ সামলাতে জারি করা হয়েছে কারফিউ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার দুটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই কারফিউ ঘোষণা করেন। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আর আগামী শনিবার মধ্যরাত থেকে এই কারফিউ কার্যকর হবে বলে জানা গেছে। আর শনিবার রাত থেকে তার এই ঘোষণা কার্যকর হবে বলে জানা গেছে। আর কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে গুনতে হবে জরিমানা। তবে স্বাস্থ্যসেবা সহ জরুরি সেবার ক্ষেত্রে এই কারফিউ প্রযোজ্য হবে না। বিশ্ব মহামারী করোনার কারণে গত কয়েক মাস ধরে ফ্রান্সের ব্যবসা বাণিজ্যে চরম মন্দা অবস্থা বিরাজ করছিল। আর নতুন করে এই কারফিউ ঘোষণা করার ফলে এতে আরও বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। সরকার যে আশ্বাস দিয়েছেন যে সহযোগিতা করবেন, সেগুলো কতটুকু আমাদের কাজে লাগবে সেটা এখন প্রশ্ন। আমরা মনে করি যে এটা যথেষ্ট নয় এবং সরকার আরও বিশেষভাবে সাহায্য না করলে অনেক ব্যবসা, অনেক সংস্থা বন্ধ করতে বাধ্য। আর সাধারণ বাংলাদেশিরা বলছেন আরও বেশি কর্মহীন হয়ে পড়বেন এখানকার বাংলাদেশিরা। এমনিতে আমাদের এখন কাজ নেই, বেকার সমস্যায় ভুগতেছি, এখন আবার কারফিউ জারি করা হলো, সো বুঝতে পারছি না কি হবে। প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে আরও বলেছেন আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত সবাইকে এই ভাইরাসের সাথেই বসবাস করতে হবে। ফ্রান্সে একদিকে ব্যবসা বাণিজ্যে চরম মন্দা অবস্থা, অন্যদিকে বেকারত্ব, তার উপর নতুন করে এখন কারফিউ ঘোষণা করা হলো। সব মিলিয়ে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বেশ বিপর্যয়ের মুখে। আর এ থেকে কবে পরিত্রাণ ঘটবে এটি এখনও নিশ্চিত নয়। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্রে কঠোর নিয়মের আওতায় এখন আয়ারল্যান্ড। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখায় সংক্রমণ রোধ কতটা হবে তা ভাবিয়ে তুলেছে দেশটির নাগরিকদের। সন্তানদের স্কুলে পাঠিয়ে নিজে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। করোনায় কদিন আগেও 15, 20 ও কোনো আক্রান্ত ছাড়াই পার করত আয়ারল্যান্ড। আর আজ এখানে 800 থেকে 1000 আক্রান্ত হচ্ছে প্রতিদিন। দিন যতই যাচ্ছে আক্রান্তের অতীতের রেকর্ড ততই তলানিতে। সাথে বেশ শক্তি নিয়ে বেড়ে উঠছে করোনার ঝড়। আর এই ঝড় সামলাতে সরকারি অনেক সিদ্ধান্তে স্বস্তি আসলেও স্কুলগুলো খোলা নিয়ে চলছে সরকারের ভেতর ও বাইরে নানা বিতর্ক। দুর্ভাগ্যক্রমে আমাদের আয়ারল্যান্ডের সমস্ত স্কুলগুলো এখনো খোলা আছে, যেখানে আমরা অভিভাবকরা এখন এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই কারণ বাচ্চারা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবদের সাথে বা ক্লাসমেটদের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন প্লেগ্রাউন্ডে খেলাধুলা করতেছে, যার মাধ্যমে ওরা হয়তো বা ভাইরাসটাকে ক্যারিয়ার হিসাবে ওরা যার যার বাসায় নিয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন বয়সের লোকজন বসবাস করে, দাদা দাদি, বাবা মা বিভিন্ন বয়সে থাকে বা যারা শারীরিকভাবে অসুস্থ তাদের শরীর আরও ঝুঁকির দিকে যেতে পারে। যে অভিভাবক হিসাবে আমি স্কুলটা খোলার পক্ষে মতামত দিতে পারতেছি না। এর মাঝে স্কুলগুলো খুলে দেওয়ার পরে শিক্ষার্থীদের দ্বারা সংক্রমণ ছড়ানোয় 2টো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। সামনের কনকনে শীতের দিনে কুয়াশাচ্ছন্ন এক ভবিষ্যতেই অপেক্ষা করছে শান্তিপ্রিয় দেশটির জন্য, যা আমাদের কারোরই কাম্য নয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এদিকে কোভিড-19-এর কারণে সুইডেনে আগের চেয়ে কয়েক গুণ বেশি জনপ্রিয় হয়েছে অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার। দেশটিতে ব্যবসা বাণিজ্য স্থবিরতা নেমে এলেও খাবারের হোম ডেলিভারি নিশ্চিত থাকায় রেস্টুরেন্টগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি অনেকেই খণ্ডকালীন চাকরি হিসেবে নিচ্ছেন এ সেবাকে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। মহামারীর কারণে সম্ভব হলে আগামী ডিসেম্বর পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শ সহ জনসমাগমে নানা বিধিনিষেধ আরোপ করে সুইডেন সরকার। তাই রেস্টুরেন্ট বারগুলোতে নেই আগের মতো ভিড়। অনেকেই নিজেদের পছন্দের রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে অর্ডার করছেন অনলাইনে। ঘরে বসে অফিসের কাজ করার পাশাপাশি দেশটিতে অনলাইনে খাবারের অর্ডার বেড়েছে বহুগুণ। দিন দিন জনপ্রিয় হচ্ছে অ্যাপস ভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস। সেই সঙ্গে এই সেক্টরে কাজের সুযোগ বেড়েছে কয়েক গুণ। খাদ্য সরবরাহে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা সহজে কাজের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সুইডেনে ফুড ডেলিভারি খুব জনপ্রিয়। এটা একটা স্বাধীন কাজ, আপনার যখন মন চায় আপনি কাজ করতে পারেন, ভালো লাগেনি আপনি বাসায় চলে যেতে পারেন।
এটার জন্য কৈফিয়ত দিতে হবে না, কারো আন্ডারে কাজ করতে হবে না, নিজের ইচ্ছায় সম্পন্ন। এদিকে কোভিড-19 মোকাবেলায় সুইডেন সরকার যেসব সাময়িক আইন কার্যকর করেছিল তা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। রিয়ালতো মার্কেট ইতালির ভেনিস শহরের কেন্দ্রে অবস্থিত। ওই মার্কেটকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন ফলমূল, শাকসবজি ও মাছের বাজার। কাকডাকা ভোরে শুরু হয় বেচাকেনা, শেষ হয় দুপুরে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আকর্ষণেরও কেন্দ্রবিন্দুতে থাকে রিয়ালতোর বিখ্যাত কাঁচা বাজার। প্রাচীন ঐতিহ্যবাহী এই মার্কেটও রয়েছে বাংলাদেশি প্রবাসীদের অনেক দোকানপাট। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। পৃথিবীর অন্যতম পর্যটন শহর ভেনিস, আর ভেনিসের মূল কেন্দ্রে অবস্থিত রিয়ালতো মেরকাতো, দ্যাট মিনস মার্কেট। বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম প্রাচীন মার্কেট এটা, আর সেই মার্কেটে এখন বাংলাদেশিদেরও অনেক দোকানপাট রয়েছে। বিশেষ করে মাছ, সবজি, ফলমূলের এই মার্কেটে সকালবেলায় ভেনিসিয়ানরা এবং যারা ভেনিস ঘুরতে পর্যটক আসেন তারা ভিড় করেন এবং তাদের কোলাহলে মুখরিত থাকতো এই ভেনিসে। এই মার্কেটে দোকানপাট নেওয়াও একটা সময় বাংলাদেশিদের জন্য স্বপ্নের বিষয় ছিল। তবে গত কয়েক বছর যাবৎ এখানে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট। বলা হয়ে থাকে প্রায় 40% দোকানপাট এখন বাংলাদেশিদের হাতে। এই মার্কেট হলেও তাদের যে আশা প্রত্যাশা নিয়ে অনেক ইনভেস্ট করে তারা ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু করোনাকালীন তাদের কিছুটা ব্যবসার ভাটা ধরেছে। ইতালিতে অন্যান্য শহরে লোক কম থাকলেও ভেনিসে কিন্তু লোক আসে সবসময়, কারণ পৃথিবীর মধ্যে যতটা টুরিস্ট পয়েন্ট আছে এটার মধ্যে কিন্তু এই এক নম্বর আছে ভেনিস। হিমশিমিতে আছি আমরা করোনার জন্য, মানুষ টুরিস্টও আসতেছে না, আমাদেরও ব্যবসা বাণিজ্য মন্দা। বছর করোনার অবস্থার কারণে অনেক ব্যবসা বাণিজ্য অনেক মানে টুরিস্ট আসে না। 100 বছরের উপরে মার্কেট চলতে আছে, মাছ, ফ্রুট, যা সবকিছু পাওয়া যায়। পর্যটকের উপরেই নির্ভর করে ভেনিসের ব্যবসা বাণিজ্য এবং তাদের সাফল্য। এখানে ঘুরতে আসে প্রায় 3.5 কোটির উপরে টুরিস্ট। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ছুটিতে থাকা সব অভিবাসী স্থানীয় নাগরিকদের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কাতারে ফিরে যাওয়ার পর নিজ খরচে বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দেশে ছুটিতে গিয়ে আটকা পড়া কাতার প্রবাসীরা। কিছু সংখ্যক প্রবাসী কাতারে ফিরলেও বড় একটা অংশ এখনও ফিরতে পারেননি। ফিরে আসার জন্য অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট পেলেও 14 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে কাতারে এসে। গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। দেশটির সরকারের নিয়মকানুন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রবাসীদের। কাতার সরকার আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সময় বৃদ্ধি করেছে এবং এই সময় বৃদ্ধি করার জন্য কাতার সরকারের এই নিয়মকে আমাদের মানে সবাই মেনে নেবে। আমাদের বাংলাদেশি ভাইরা খরচ একটু বেশি হলেও, হোটেল কোয়ারেন্টাইনের জন্য খরচ বেশি হলেও কাতার সরকারের কানুন নিয়ম সেই হিসেবে আমরা মেনে চলতে হবে। কাতার প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়ে আছেন তাদের হতাশ হবার কোনো কারণ নাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা সবাই কাতারে ফিরে আসতে পারবেন। কাতারের কোয়ারেন্টাইনের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটিতে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিরা কাতার ফিরে বাধ্যতামূলক নিয়ম মানতে হবে। দূতাবাসের শ্রম কাউন্সিলর সুরক্ষার খাতিরে এটি মেনে নেয়ার পরামর্শ দেন। আমাদের সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন কাতারে বসবাস করেন, আমাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব কাতার সরকারের নির্দেশনাবলী যথাযথভাবে যেন মেনে চলা হয় এবং বাংলাদেশে যারা আছে এক্সেপশনাল এন্ট্রি পারমিট নিয়ে আসবে ওনাদের ক্ষেত্রে এই জিনিসটি কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ কাতারে এসে কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে, এই বিষয়টি আমাদের সকলের জন্য মাথায় থাকে। কাতার সরকার ঘোষিত কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা দেশগুলো থেকে ফিরলে 7 দিনের বেশি হোম কোয়ারেন্টিন লাগবে না। সময় সংবাদ, কাতার। কুয়েত থেকে ছুটিতে এসে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াতে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে আটকে পড়ে আছে প্রায় 14,500 প্রবাসী। এদের মধ্যে 5,500 প্রবাসীর আগামী ডিসেম্বরে আকামার মেয়াদ শেষ হয়ে যাবে বলেও জানান রাষ্ট্রদূত।
বিশ্বব্যাপী নিঃস্ব অসহায় বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সহায়তা করবে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন থেকে 15 প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ওই সংগঠনটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন শিবলি আল সাদিক। বিশ্বব্যাপী করোনার থাবায় অনেকটা বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। এই সময়ে অসংখ্য প্রবাসীর মৃত্যু হলেও মরদেহ দেশে পাঠাতে আর্থিক সংকটে হিমশিম খেতে হয়েছে স্বজনদের। এই অসহায়তার কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরেছি এবং ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। আশা করতেছি ক্রমান্বয়ে আস্তে আস্তে আরো বিভিন্ন সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। প্রবাসীদের বিনা খরচে লাশ বহনের ভরসাস্থল ছিল বাংলাদেশ বিমান। করোনাকালীন আর্থিক লোকসান দেখিয়ে সেই প্রক্রিয়াটি বন্ধ করে দেয় সংস্থাটি। ফলে অসংখ্য প্রবাসী বাংলাদেশের মরদেহ অর্থ সংকটে হিমঘরে পড়ে থাকে। প্রবাসীদের মরদেহ বিনামূল্যে যেন তার স্বদেশে ফেরত নিতে পারে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যে লেখালেখি শুরু করেছি এবং আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। 2018 সালে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ সরকারের সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা এই সংগঠনটি তৈরি করেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন প্রবাসের সময়। দেশের ইতিহাসে এই প্রথম কোমায় থাকা অবস্থায় কোনো সেনা কর্মকর্তাকে দেয়া হলো পদোন্নতি। হাসপাতালের বিছানাতেই পড়ানো হয় ব্যাচ। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা চাকরি জীবনের শেষ দিনে পেলেন বিশেষ এই সম্মাননা। 2013 সালে হার্ট অ্যাটাকের পর মস্তিষ্কের কিছু অংশ কার্যক্ষমতা হারিয়ে ফেললে কোমায় চলে যান তিনি। 8 বছর ধরে এমন অবস্থাতেই আছেন তিনি। বাহিনীর থেকে পাওয়া বিরলের সম্মাননায় গর্বিত তার পরিবার। রাশেদ বাপ্পির রিপোর্ট। কিছু সম্মান অমূল্য, কিছু ভালোবাসার হয় না প্রতিদান। হাসপাতাল কক্ষের দেয়ালে ঝুলে থাকা এই উর্দি কেবল একটি পোশাকই নয়, এ এক অনন্য সম্মান স্মারক। 314 নন্দকুজা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের এই একটি কক্ষেই কেটে গেছে এক চৌকস সেনাকর্তার প্রায় 8টি বছর। দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা 2013 সালের 11 মার্চ কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন। এরপর মস্তিষ্কের কিছু অংশ হারিয়ে ফেলে কার্যক্ষমতা, চলে যান কোমায়। সেখানে কেটে গেছে জীবনের প্রায় 8টি বছর। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া সেনাবাহিনীর চৌকস এই কর্মকর্তাকে সম্প্রতি দেয়া হলো কর্নেল পদমর্যাদা। একই দিন চাকরি থেকে অবসরও নিয়েছেন তিনি। তবে পুরো আয়োজন হয়েছে হাসপাতালের বিছানাতেই। ঠিক প্রমোশনের আগ মুহূর্তেও সিক হয়ে গেল, ঠিক 1 মাস আগে। তো যার জন্য খুব কষ্ট একসময় পেয়েছিলাম, কিন্তু গত 25 দিন যেভাবে আর্মি এত বড় সম্মান দিয়েছে আমি চিন্তাও করতে পারি না। আমি কৃতজ্ঞ বাংলাদেশ আর্মির কাছে। দেশপ্রেমিক তাসাওয়ারের স্বপ্ন ছিল 2 ছেলে বড় হয়ে গায়ে তুলে নেবেন উর্দি, নিয়োজিত হবেন দেশের সেবায়। ওর অফিসের মানুষদেরকে বলতো যে আমার 2 ছেলে আমার পরে আসবে আর্মিতে, এরকম একটা স্বপ্ন ছিল, সব বাবাদেরই থাকে। কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা, তবে পাশে থাকার আশ্বাসে জাগিয়েছেন আশা। ব্রেইনের নিচের অংশগুলি ভালো আছে, কিন্তু বাইরের যে অংশগুলি আমাদের চিন্তা চেতনার সাথে জড়িত, সেলগুলি ভালো করে ফেরত আসে নাই। তাসওয়ার রাজা সাজোয়া বাহিনীর কমিশন প্রাপ্ত হন 1989 সালের 23 জুন। বাউল শিল্পী হাসন রাজার বংশধর তাসওয়ার সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি কাজ করেছেন দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে, লিখেছেন বেশ কিছু জনপ্রিয় বই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিমান বাহিনীর জন্য চীন থেকে কেনা 7টি বিমান দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই চীনের তৈরি অত্যাধুনিক 7টি K-8W প্রশিক্ষণ বিমান চীন থেকে আনা হয়। চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে বিমানগুলো। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন AKM আব্দুর রাজ্জাক। রীতি অনুযায়ী অবতরণের পর সেখানে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। অবশেষে জয়ের দেখা পেল তামিম একাদশ। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে নাজমুল একাদশকে ৪২ রানে হারালো মুস্তাফিজ শরীফুল্লাহ। প্রথমে ব্যাট করে মেহেদী হাসানের দৃঢ়তায় ২২১ রান করে তামিম একাদশ। জবাবে মুশির সেঞ্চুরির পরও ১৭৯ রানেই থেমে যায় শান্ত বাহিনী। তৃতীয় ম্যাচে এসে প্রথমবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মিরপুরে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত। ওপেনিং করতে আসেন দুই তামিম। তাসকিনের প্রথম ওভারের পর অন্য প্রান্ত থেকে আসেন আলামিন হোসেন, কিন্তু সিনিয়রকে একেবারেই সম্মান দেখালেন না তামিম জুনিয়র। পুল আর কাভার ড্রাইভ থেকে তুলে নেন 2 বাউন্ডারি। অনভিজ্ঞতার মাসুলও দিতে হয়েছে এ ওভারেই। তুলে মারতে গিয়ে মুগ্ধর হাতে ক্যাচ দেন ছোট টাইগার। সঙ্গী হারালেও দৃঢ়চেতা তামিম ইকবাল দেখে শুনে রান তোলেন স্কোরবোর্ডে। অন্য পাশে অধৈর্য বিজয়। 2 বাউন্ডারিতে 10 তুলতেই আউট সৌম্যের দুরন্ত ক্যাচে। প্রথম উইকেট তাসকিনের। দিকে মনোযোগ দেওয়া উচিত, তামিমকে স্ট্রাইকটা বেশি। মিঠুন চেষ্টা করেছিলেন তামিমের সঙ্গী হতে, কিন্তু নাইম হাসানের ঘূর্ণিতে স্টাম্প ছত্রখান। একের পর এক সঙ্গী হারিয়ে মনোযোগ হারান তামিম। 34 রানে ফেরেন নাইমে পরাস্ত হয়ে। যদিও ক্যাচটা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ওয়ানডে অধিনায়ক। সেটা এখন দেখার বিষয়। মোসাদ্দেক আর শাহাদাত দীপুর ব্যাটিংয়ে আবারও সচল হয় রানের চাকা। টুকটুক করে এগুচ্ছিলেন দুজন, কিন্তু রিশাদের হালকা টার্নে পরাস্ত হন সৈকত। ক্রিজে যতক্ষণ ছিলেন এক মুহূর্ত স্বস্তি পাননি আকবর আলী। আলামিনের বলে আউটটা তাই সাপে বর তার জন্য। তবে মেহেদী ছিলেন ব্যতিক্রম। তাইজুলকে সঙ্গে নিয়ে সামাল দেন বিপর্যয়। 57 বলে 82 করে যখন আউট হন, ততক্ষণে দল পৌঁছে গেছে ফাইটিং স্কোরে। 9 উইকেটে 221 তামিম একাদশ। জবাব দিতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি শান্ত একাদশের। দেখে শুনে খেলেও উইকেট বাঁচাতে পারেননি সাইফ হাসান। এরপর দায়িত্ব নেয়ার চেষ্টা করেও ব্যর্থ নাজমুল শান্ত। বিট করে চ্যাম্পিয়ন হয় এবারে। চেষ্টা করেছিলেন সৌম্য, কিন্তু 46 বলে 9 রান করে ফিরেছেন মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে। অনেক বেশি সাকসেস হয়েছে। বিপর্যস্ত দলটাকে টানছিলেন মুশিয়ার আফিফ, কিন্তু শরীফুল বাধা টপকাতে পারেননি ধ্রুব। ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আর আগের ম্যাচের নায়ক তৌহিদ হৃদয়ের স্টাম্প উপরায় মাত্র 4 বল পরেই। কিভাবে সে প্রেসারটাকে রিলিজ করবেন। সহজ জয় তখন তামিমের চোখে, কিন্তু ক্রিজে থাকা মুশি মুচকি হেসে ইরফান শুক্কুরকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। কিন্তু ছোট্ট একটা ভুলে রান আউট ইরফান। ভেঙে যায় জয়ের শেষ স্বপ্নটাও। নাইম এসেই ফিরেছেন শরীফুলের বলে। ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। এরপর আর পাত্তা পাননি টেল এন্ডাররা। শরীফুলের চতুর্থ শিকার রিশাদ হোসেন। আরো একটা বল পুল করেছেন। দলের অবস্থা যাই হোক, অবিচল থেকে সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। তবে জয় থেকে অনেক দূরে থাকতেই ফিরে যান ফিজের শিকার হয়ে। আর টুর্নামেন্টের প্রথম জয় পায় তামিম একাদশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা খারাপ হবে। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে 2 মেয়রকে সতর্ক করলেন টেলিযোগাযোগ মন্ত্রী। ধর্মঘটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।